আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা বিগত ভিডিওতে প্রতিটা অঙ্গের নাম, হিউম্যান বডিতে যত অঙ্গ আছে সবগুলোর নাম পড়ছি। এখন আমরা প্রত্যেকটা অঙ্গের মধ্যে কি কি ধরনের কোষ থাকতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এই ভিডিওতে তোমরা দেখতে পাবা যে অনেক ধরনের এরকম কোষ আছে যেগুলো সম্পর্কে তোমাদের জানাই নাই অথবা ধারণাই নাই। আবার এমন অনেক কোষ আছে যেগুলো তুমি জানো, কিন্তু সেগুলোর নামটা এত কাছাকাছি কিন্তু তারপরেও তুমি ধরতে পারো না পরীক্ষায়। এই কারণে তোমার অনেক সময় হয়তো মার্কস কাটা যায় এমসিকিউ এ কিংবা সিকিউ এর মধ্যে। আশা করা যায় আজকের এই ভিডিও দেখার পর আর এই ভুলগুলো তোমাদের হবে না। ঠিক আছে, তো আমরা কথা না বাড়িয়ে চলো দেখে নিই আজকে আমাদের হিউম্যান বডির সকল অঙ্গ সমূহের মধ্যে যেই কোষগুলো থেকে থাকে সেই কোষগুলোর নাম কি কি। সর্বপ্রথম যদি আমরা শুরু করি, আমরা সবসময় নার্ভাস সিস্টেম দিয়ে শুরু করি পড়াশোনা, তো আমরা সর্বপ্রথম মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড দিয়ে শুরু করতেছি। ঠিক আছে, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের প্রধান যে কোষটা সেটা হচ্ছে নিউরন। এছাড়াও আর কি কি কোষ থাকতে পারে? নিউরোগ্লিয়া বা কানেকটিভ টিস্যুর যে কোষগুলো, তাই না? তো কানেকটিভ টিস্যু কিংবা সংযোগী কোষ যেগুলো বা সংযোগী কি টিস্যু কলা বা কোষ কলা, ওইগুলোর নাম কি কি আছে? নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়ার মধ্যে আছে হচ্ছে নিউরোগ্লিয়া না, সরি, আমি যেটা বলতেছিলাম নিউরোগ্লিয়ার মধ্যে আসলে সবগুলো পড়েছে, এখানে আলাদা করে লিখছি। তারপরেও কি কি আছে নিউরোগ্লিয়ার মধ্যে? অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, অ্যাপেন্ডাইমা আর হচ্ছে মাইক্রোগ্লিয়া। এই চারটা হচ্ছে নিউরোগ্লিয়ার অন্তর্ভুক্ত। ঠিক আছে, আর নিউরন হচ্ছে প্রধান এই মস্তিষ্কের কোষগুলোর মধ্যে। আর এদের মধ্যে একটা হচ্ছে ম্যাক্রোফেজ হিসেবে থাকে, সেটা হচ্ছে মাইক্রোগ্লিয়া। এই মাইক্রোগ্লিয়াটা হচ্ছে ম্যাক্রোফেজ মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের। তারপর যদি আমরা দেখি হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের মধ্যে থাকে হচ্ছে কার্ডিয়াক মায়োসাইট প্রধানত। ঠিক আছে, এখন হৃৎপিণ্ড ছাড়াও আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি আছে? রক্তনালী আছে না? ওই রক্তনালীর মধ্যে অন্যান্য কোষ থাকতে পারে, ওই কোষগুলোই আমি এখন বলবো রক্তনালীর জন্য। এন্ডোথেলিয়াল কোষ থাকবে, মসৃণ পেশি কোষ থাকবে, ফাইব্রোব্লাস্ট থাকতে পারে, নিউরাল কোষ থাকতে পারে। এছাড়া কি রক্তনালীর ভিতর কি আছে? রক্ত আছে, তো রক্তের মধ্যে রক্ত কোষ থাকবে। ঠিক আছে, এছাড়া অ্যাডাইপোসাইট থাকতে পারে। অ্যাডাইপোসাইট হচ্ছে যেগুলো চর্বি জমায়, কারণ কি আমাদের রক্তনালীর মধ্যে চর্বি জমে না, এই জন্য। তারপর পেরিসাইট, ঠিক আছে, ইত্যাদি, এই সবগুলো কোষ থাকে। আর এন্ডোথেলিয়াল কোষ মেইনলি এই নামটা তোমার জানতে হবে কেন? কারণ হচ্ছে এই যে আমরা নালীটা বলে থাকি রক্তনালী, এই নালীর সব থেকে ভিতরের যে স্তর, ওই স্তরটার নাম হচ্ছে এন্ডোথেলিয়াম। তাহলে এন্ডোথেলিয়াম কি দিয়ে গঠন হবে? এন্ডোথেলিয়াল কোষ দিয়ে। এই জন্য এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই এন্ডোথেলিয়াল কোষগুলো। আর মসৃণ পেশি কোষ কেন? এই রক্ত বাহিকাগুলো কি হচ্ছে? সংকোচন প্রসারণ হচ্ছে, সংকোচন প্রসারণ হচ্ছে। তার মানে কি এগুলো পেশি না? তাহলে এগুলো কি মসৃণ পেশি, এগুলোর উপর তোমার কিন্তু কোনো হাত নাই, এই জন্য এগুলো কি মসৃণ পেশি। কিন্তু যদি এটা হার্টের হইতো তাহলে সেটা কি হইতো? এটা হৃদপেশি হইতো। এই জন্য হার্ট ছাড়া বাকি যত জায়গায় মসৃণ পেশি আছে সবগুলোই কি হবে? স্মুথ মাসল বা মসৃণ পেশি হবে, শুধুমাত্র হার্টটা বাদে। ওকে, তারপর যদি আমরা দেখি, আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম পড়ে নিছি, এখন আমরা রেসপিরেটরি সিস্টেমে যাবো, মানে ফুসফুসে। ফুসফুসের মধ্যে কি থাকে? নিউমোসাইট থাকে। নিউমোসাইটের আবার কি কি টাইপ আছে? তিনটা টাইপ, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। এই টাইপ 1 নিউমোসাইটের নাম হচ্ছে এপিথেলিয়াম, যেখানে গ্যাসের এক্সচেঞ্জ হয়, গ্যাস ভিতরে ঢুকে এবং বের হয়, অক্সিজেন ভিতরে ঢুকে রক্তের, এবং কার্বন ডাইঅক্সাইডটা কি হয়? অ্যালভিউলাসের ভিতর ঢুকে রক্ত থেকে। ঠিক আছে, এটা হচ্ছে কাজ এই এপিথেলিয়ামের। ঠিক আছে, আর টাইপ 2 নিউমোসাইট যেটা, সেটা হচ্ছে সেপ্টাল সেল। এটাকে সারফেক্টেন্ট সেল নামেও ডাকা হয়, কারণ এটা কি সারফেক্টেন্ট নামক ডিটারজেন্ট ক্ষরণ করে। আর টাইপ 3 যেটা, সেটা হচ্ছে ম্যাক্রোফেজ, যেটাকে আমরা অ্যালভিউলার ম্যাক্রোফেজ বলি, কারণ এটা অ্যালভিউলাসের মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে এটার মধ্যে আমরা ম্যাক্রোফেজ পেয়ে গেলাম। এছাড়া এই পুরো ফুসফুসের অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে অনেক ধরনের সহকারী কোষ থাকে। কোষগুলোর নাম কি আমরা দেখি একবার। গবলেট কোষ থাকে। কেন ভাইয়া? কারণ হচ্ছে মিউকাস ক্ষরণ করতে হবে, যাতে এই যে ভিতরে যে গ্যাসগুলো আসবে, গ্যাসগুলো যে সহজে কি করতে পারে? ভিতরে ঢোকা এবং বাইরে যাওয়া আসা করতে পারে। ঠিক আছে, মাস্ট কোষ থাকবে। কেন ভাইয়া? কারণ ওই যে আমরা পড়ছিলাম ইমিউনোগ্লোবুলিন, ইমিউনোগ্লোবুলিন তৈরি করে। তারপর হচ্ছে করতে পারে তোমার শরীরের মধ্যে, অর্থাৎ ফুসফুসের মধ্যে কি করতে পারে? অ্যাজমা, অ্যাজমা ঘটাইতে পারে। এইগুলো হচ্ছে মাস্ট সেলের কাজ। ঠিক আছে, ইমিউনোগ্লোবুলিন এবং এটা কি করে? বেশি বেশি তোমাদের যে অ্যালার্জি জনিত কাজগুলো, এগুলোকে উস্কে দিতে পারে। ঠিক আছে, সিলিয়াযুক্ত কোষ কেন? ছাকনির কাজ করবে। ঠিক আছে, এই সিলিয়াযুক্ত কোষগুলো। ঠিক আছে, যেটাকে আমরা বলি সিলিয়েটেড সেল। তারপর ব্রাশ সেল থাকে, এগুলো ছাকনির মতো কাজ করবে। আর হচ্ছে বেজাল সেল থাকে বা বেজাল কোষ। এগুলো ব্রাশ সেলকে ব্রাশ কোষ, বেজাল সেলকে বেজাল কোষ বলা হয়, কারণ সেল মানেই তো কোষ, তাই না? এই জন্য। তারপর যদি আমরা দেখি, এগুলো হচ্ছে মোটামুটি আমাদের চলে গেল।
আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট পর্যন্ত বা রেসপিরেটরি সিস্টেম চলে গেল। তারপর হচ্ছে আমাদের কি পাকস্থলী, মানে কি আমরা কোন সিস্টেম এখন গেলাম, আমরা চলে গেলাম হচ্ছে এলিমেন্টারি সিস্টেম, তাই না, পাক্য পরিপাকতন্ত্রে, তাই না। তাহলে পাকস্থলীতে কোন ধরনের কোষ থাকে, 4 ধরনের কোষ থাকে আমরা মোটামুটি জানি। এছাড়াও নতুন এক ধরনের কোষ আমি আজকে তোমাদের পড়াবো। প্রথম হচ্ছে মিউকাস সেল, তারপর হচ্ছে অক্সিনটিক বা প্যারাইটাল সেল, তারপর হচ্ছে চিফ বা জাইমোজেনিক সেল, আরেকটা হচ্ছে নিউরোএন্ডোক্রাইন সেল। নিউরোএন্ডোক্রাইন সেল অনেক ধরনের হইতে পারে, ঠিক আছে। এগুলো থেকে ইন্টেনসিটি ফ্যাক্টর, তারপর হচ্ছে গ্যাস্ট্রিন, হরমোন ক্ষরণকারী যে ইয়াগুলো আছে কোষগুলো সবগুলো এটার মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। এই 4 ধরনের কোষ মেইনলি থাকে পাকস্থলীর মধ্যে। আর অন্ত্র, অন্ত্র মানে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র দুইটার মধ্যে থাকতে পারে। এগুলোর মধ্যে এন্টেরোসাইট, কেন, প্রধান কাজ কি, শোষণ করা, এই এন্টেরোসাইট করবে। গবলেট কোষ কি করবে, মিউকাসকরণ করবে, যাতে তোমার শরীরের মধ্যে যেই বর্জ্যটা জমা হচ্ছে সেইটা যেন মল আকারে চলে যায় এবং মলটা যাতে সহজে পাস হয়, এই জন্য গবলেট কোষ কি করবে, বেশি মিউকাসকরণ করবে। আর হচ্ছে প্যানেট কোষ, ঠিক আছে, এই কোষগুলো তৈরি হবে। তারপর হচ্ছে যকৃৎ, যকৃতের মধ্যে কি থাকবে, হেপাটোসাইট থাকবে। হেপাটোসাইট ছাড়াও কাঠফার কোষ থাকতে পারে, এটা হচ্ছে যকৃতের ম্যাক্রোফেজ। তাহলে এই আমাদের ম্যাক্রোফেজ গেল, আর হচ্ছে হেপাটোসাইট, আমাদের ক্লাসিক্যাল যেই হেপাটিক সেলগুলো ওইগুলোকে হেপাটোসাইট বলা হয়। তারপর আমরা যদি চলে যাই প্লিহা মানে স্প্লিন, স্প্লিনের মধ্যে কি থাকবে ভাইয়া, রেটিকুলার কোষ, ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট। মনে রাখবা রেটিকুলার কোষ যেটা সেটা নিজেও কিন্তু একটা ম্যাক্রোফেজ, এটা হচ্ছে প্লিহার ম্যাক্রোফেজকে রেটিকুলার সেল বলা হয়। ইভেন অস্থিমজ্জার যে কোষ সেটাকেও রেটিকুলার সেল বলা হয়, অর্থাৎ অস্থিমজ্জার কি কোষ, ম্যাক্রোফেজ, ঠিক আছে। এছাড়া আলাদা অন্য সকল ম্যাক্রোফেজও কি হয়, এখানে এসে জমা হইতে পারে অথবা এখান থেকে সৃষ্টি হইতে পারে। তারপর হচ্ছে কি লিম্ফোসাইট, কারণ কি এই যে অস্থিমজ্জা প্লিহা, অস্থিমজ্জা বাদ দিলাম, প্লিহা এটা কি, এটা এক ধরনের ইয়ার সিস্টেমের সাথে রিলেটেড না, লসিকা, তার মানে কি একটা লসিকা গ্রন্থি না, তাহলে লসিকা গ্রন্থি যেহেতু তার মানে কি এখানে লিম্ফোসাইট থাকবে, কারণ লিম্ফোসাইটের প্রধান দুইটা তরল থাকে, মানে দুইটা রক্ত উপাদান থাকে, মেইনলি থাকে হচ্ছে লিম্ফোসাইট, সাথে থাকে হচ্ছে মনোসাইট, ওই মনোসাইটটাই ম্যাক্রোফেজে পরিণত হয়, এই জন্য ম্যাক্রোফেজ আলাদা করে বলতে হবে। ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট আর কি থাকবে, রেটিকুলার কোষ। অস্থিতে কত ধরনের কোষ থাকে, 4 ধরনের কোষ থাকে। কি কি ভাইয়া, অস্টিওসাইট থাকে, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট আর অস্টিওপ্রোজিনেটর, ঠিক আছে। অস্টিওপ্রোজিনেটরের কাজ কি, নতুন নতুন যাতে অস্থি কোষ তৈরি হয় সেটার জন্য সে কি করে, উদ্বুদ্ধ করে। অস্টিওক্লাস্ট যেটা সেটা হচ্ছে ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে। আর অস্টিওব্লাস্ট এটা হচ্ছে সবথেকে তরুণ একটা কোষ, ঠিক আছে, এই জন্য এটাকে ব্লাস্ট বলা হচ্ছে। আর অস্টিওসাইট হচ্ছে এর একটা হচ্ছে ম্যাচিউর কোষ, ঠিক আছে। তারপর আমরা যদি তরুণাস্থি দেখি, তরুণাস্থির মধ্যে থাকে হচ্ছে শুধুমাত্র কন্ড্রোসাইট। তারপর যদি আমরা দেখি পেশি, পেশি হচ্ছে মায়োসাইট, ঠিক আছে, কারণ পেশি মানে হচ্ছে মায়ো আর সাইট মানে হচ্ছে কোষ, এই জন্য। চর্বি আমরা আগে বলছি, চর্বি মানে হচ্ছে অ্যাডাইপোসাইট, এই অ্যাডাইপো দিয়ে কি বোঝানো হচ্ছে, এটাকে বোঝানো হচ্ছে যে এটা চর্বি, ঠিক আছে, আর সাইট মানে হচ্ছে কোষ, তাহলে চর্বির কোষ। বৃক্কের মধ্যে কি থাকবে ভাইয়া, বৃক্ক মানে হচ্ছে রেনাল, তার মানে কি হবে এটা, রেনাল কোষ মানে রেনাল সেল। আর মেসেঞ্জিয়াল কোষ এটা কি, এটা হচ্ছে বৃক্কের কোন ধরনের কোষ ভাইয়া, মেসেঞ্জিয়াল কোষটা, এটা হচ্ছে ম্যাক্রোফেজ। বৃক্কের ম্যাক্রোফেজকে কি বলা হয়, মেসেঞ্জিয়াল কোষ বলা হয়, এটা মনে রাখবা। শুক্রাশয়ের মধ্যে কি কি কোষ পাওয়া যায়, এটা অনেকে জানা না, স্মরণ করো ভাইয়া, শুধু শুক্রাণু পাওয়া যায়, নো, শুধু শুক্রাণু না, শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু নামক কোষ পাওয়া যায়, লিডিক কোষ পাওয়া যায়, লিডিক কোষকে ইন্টারস্টিশিয়াল কোষও বলা হয়, আবার সার্টলি কোষও পাওয়া যায়। এই 3টা কোষ হচ্ছে প্রধান, আরো এক ধরনের কোষ থাকে বাট ওইটা আমাদের জানা দরকার নেই, ওইটা কম ইম্পর্টেন্ট, এই জন্য এটা দেই নাই। ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু থাকে, আর হচ্ছে কি গ্র্যানুলোসা কোষ, গ্র্যানুলোসা কোষ থেকে কিন্তু কি হয়, ডিম্বাণু উৎপন্ন হয়, আর লিডিক কোষ থেকে কি হয়, শুক্রাণু উৎপন্ন হয়, ঠিক আছে। তারপর যদি আমরা দেখি থাইরয়েড, থাইরয়েডের মধ্যে কি থাকবে, ফলিকুলার কোষ এবং প্যারাফলিকুলার কোষ, এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি আবার বলছি, ঠিক আছে। তারপর অগ্নাশয় যদি আমরা দেখি, অগ্নাশয়ের মধ্যে কি কি থাকে, আলফা, বিটা, গামা, ডেল্টা, এগুলো কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক যে টিস্যু গুচ্ছ, ঠিক আছে, ওইখান থেকে সৃষ্টি হয়। আর অ্যাসিনাস হচ্ছে কি এক্সোক্রাইন, ওইখান থেকে কি হবে, এনজাইম সৃষ্টি হবে, এই দুইটা মনে রাখবা। ত্বক, ত্বকের মধ্যে কয় ধরনের কোষ পাওয়া যায়, ত্বকের কোষগুলো তোমরা জানো না, ত্বকের মধ্যে প্রধানত পাওয়া যায় হচ্ছে ক্যারাটিনোসাইট, এই জন্যই কি ত্বক এত খসখসে এবং মসৃণ হয়ে থাকে, দুইটাই ক্যারাটিন থাকে এই জন্য। আর কি থাকে, মেলানোসাইট থাকে, মেলানোসাইট যাদের বেশি থাকে তাদের শরীরটা কি হয়, একটু কালো হয়, ঠিক আছে। মার্কেল কোষ থাকে আর ল্যাঙ্গারহ্যান্স কোষ থাকে। এই ল্যাঙ্গারহ্যান্স কোষটা আবার কি, ল্যাঙ্গারহ্যান্স কোষটা হচ্ছে এখানকার ম্যাক্রোফেজ, ঠিক আছে। এই যে আমরা আরেকটা ম্যাক্রোফেজ পেলাম। চোখের মধ্যে কি কি ধরনের কোষ থাকে, চোখের মধ্যে রড কোষ কোন কোষ থাকে দেখার জন্য, তাই না, এটা কোথায় থাকে, রেটিনা। আবার রেটিনার পিছনে গ্যাংলিয়নিক কোষ থাকে, যেটা কি করে, গ্যাংলিয়নের মাধ্যমে মস্তিষ্কের মধ্যে কি একটা চোখে তুমি দেখতে পাচ্ছ কিনা এটা একটা সিগন্যাল পাঠায়। বাইপোলার কোষ এটাও কি নিউরন, নিউরন গঠন করে, তার এই বাইপোলার কোষকে কিন্তু নিউরন কোষ বলা হয় চোখের, ঠিক আছে, এটা মনে রাখবা। এই হচ্ছে আমাদের চোখ। তারপর যদি আমরা দেখি কান এবং নাক,
কানের মধ্যে কি থাকে, হেয়ার সেল বা চুল কোষ বলা হয় এটাকে, ঠিক আছে। এইটার কারণে তুমি বুঝতে পারবা যে কানের মধ্যে কোনো কিছু ঢুকছে কিনা, কানের মধ্যে তুমি সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, এই সবকিছু তুমি বুঝতে পারবা এই হেয়ার সেল বা চুল কোষের কারণে। আর নাকের মধ্যে থাকে হচ্ছে অলফ্যাক্টরি কোষ, যেটা তুমি নাকের ঘ্রাণ নিতে সহায়তা করবে। আর মিউকাস কোষ, এটার কারণে তোমার নাকের মধ্যে কি হবে, মিউকাস নিঃসৃত হবে, সর্দি হইতে পারে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের পুরো হিউম্যান বডির যত ধরনের কোষ আছে অঙ্গর সাথে রিলেটেড ওইগুলো। এছাড়াও আরো অনেক ধরনের কোষ থাকে, যেমন হচ্ছে পেশির, আলাদা আলাদা ধরনের পেশি আছে না, এই প্রত্যেকটার আলাদা আলাদা এই কোষ সম্পর্কে আমরা আলোচনা করব। ইভেন অন্যান্য যে সিস্টেম গুলো টুকটাক বাদ পড়ে গেছে ওইগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো। যেমন হচ্ছে কানেকটিভ টিস্যু সম্পর্কে আমরা খুব একটা ভালো আলোচনা করি নাই, এবং হচ্ছে এপিথেলিয়াল টিস্যু ওইটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করি নাই। ওই দুইটা আমরা আলাদা করে রাখছি, ওই দুইটা নিয়ে আমাদের আলাদা ভিডিও থাকবে, এপিথেলিয়াল টিস্যু এবং হচ্ছে কানেকটিভ টিস্যু নিয়ে, ঠিক আছে। তো সেই ভিডিওতে একটু দেখলেই তোমরা বুঝে যাবে যে আমাদের হিউম্যান বডির সকল কোষ একসাথে চলে আসবে, ঠিক আছে। কিন্তু এই ওইটা তো হচ্ছে সিস্টেম রিলেটেড, আর এটা হচ্ছে অর্গান রিলেটেড, এই জন্য আমরা আলাদা ভিডিও করার চিন্তা ভাবনা করছি, ঠিক আছে। তো প্রত্যেকটা অর্গানের যে কোষগুলো তুমি বুঝতে পারছো তাহলে কি কি কোষ কোথায় কোথায় থাকে। যদি এটা জেনে থাকো তাহলে তোমার বায়োলজি অনেক সুন্দর একটা বেসিক কিন্তু তোমার অর্জন হয়ে যাচ্ছে। আশা করি এই বেসিকটা তোমার অনেক কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।